আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ষষ্ঠ অধ্যায় জীবজগতের বংশলতিকা এর ষষ্ঠ ও সপ্তম সেশনের 96, 97 এবং 98 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। ষষ্ঠ ও সপ্তম সেশন। আগের সেশনে জীবজগতের বৈচিত্র্য সৃষ্টি নিয়ে আলোচনা হলো। এবার এইসব বৈচিত্র্যময় বৈশিষ্ট্যের ভিত্তিতে এই সুবিশাল জীবজগৎকে কীভাবে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা যায় তা দেখা যাক। এই অভিজ্ঞতার শুরুতেই তোমরা পরিচিত জীবদের বৈশিষ্ট্য অনুযায়ী তালিকাভুক্ত করেছিলে, মনে আছে? একইভাবে পৃথিবীর এখন পর্যন্ত আবিষ্কৃত সকল জীবকে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন শ্রেণীভুক্ত করা হয়। সেই শ্রেণীবিন্যাসের ধরন দেখলে এসব জীবেরা নিজেদের মধ্যে কীভাবে সম্পর্কযুক্ত তার একটি ধারণা পাওয়া যায়। দলে দলে অনুসন্ধানী পাঠ বই থেকে জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি অধ্যায় থেকে জীবের শ্রেণীবিন্যাস অংশটুকু পড়ে দলে আলোচনা করো। সকল জীবকে 3টি ডোমেন বা অধিজগতে এবং 6টি রাজ্যে ভাগ করা হয়েছে তা তো জানলে। এখন নিজেদের পরিচিত জীবের তালিকার দিকে তাকাও। এর মধ্যে কোন জীব কোন ডোমেন এবং রাজ্যের আওতায় পড়েছে চিহ্নিত করতে পারবে? দলে আলোচনা করে তোমাদের তালিকা থেকে জীবগুলোর নাম নিচের ছকে নির্দিষ্ট রাজ্য ও ডোমেনের ঘরে লিখে রাখো। ছক 3, এই ছকটা পূরণ করবে। এখানে তোমাদের লিখতে হবে যে কোনগুলো প্রতিষ্ঠা, কোনগুলো ছত্রাক, কোনগুলো উদ্ভিদ, কোনগুলো প্রাণী, কোনগুলো ইউব্যাকটেরিয়া এবং কোনগুলো আর্কিব্যাকটেরিয়া। চলো আমরা এখন এই ছকটা পূরণ করি। ছক 3, তা প্রথমে আমরা দেখব হচ্ছে কোনগুলো এখানে প্রতিষ্ঠা। হ্যাঁ, এখানে প্রতিষ্ঠা হচ্ছে অ্যামিবা, প্যারামেসিয়াম, শৈবাল, ইউপ্লেনা এবং প্লাসমিডিয়াম। ছত্রাক হচ্ছে এখানে ইস্ট, পেনিসিলিন, মাইকোরাইজা এবং অ্যাগারিকাস। তারপর ইউব্যাকটেরিয়া হচ্ছে অ্যানাবিনা, সালমোনেলা, ল্যাক্টোব্যাসিলাস। আর্কিব্যাকটেরিয়া হচ্ছে মিথোনোজেন, হ্যালোফাইলস, থার্মোফাইলস। এবার দেখব উদ্ভিদ, আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আমড়া, কামরাঙ্গা, লটকন এবং বটগাছ। আর প্রাণী হচ্ছে আমাদের পরিচিত প্রাণীগুলোর মধ্যে রয়েছে মানুষ, কুকুর, বিড়াল, বাঘ, শিয়াল, ঘোড়া, ছাগল, কুমির, ব্যাঙ। ঠিক আছে? এরপর দেখো উপরের তালিকায় কোন ডোমেইন ও রাজ্যের জীবের সম্পর্কে তোমরা সবচেয়ে বেশি জানো। কেন কোনো নির্দিষ্ট রাজ্যের জীব তোমাদের বেশি পরিচিত তা বলতে পারবে? উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে তোমরা ইতিমধ্যেই জেনেছো। শিখন অভিজ্ঞতা সবুজ বন্ধু। চাইলে উদ্ভিদের এই শ্রেণীবিন্যাসের ভিত্তিও বিভিন্ন ধরনের উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে তুমি আরেকবার ছাড়াই করে নিতে পারো। তো সেই প্রশ্নের উত্তরটা দেখি। ছক 3-এর তালিকার ইউক্যারিয়া ডোমেইন ও প্রাণী রাজ্যের জীবের সম্পর্কে আমরা সবচেয়ে বেশি জানি। এর কারণ হচ্ছে প্রাণী রাজ্যটি সর্ববৃহৎ রাজ্য এবং এই রাজ্যভুক্ত জীব আমাদের চারপাশের পরিবেশে সবচেয়ে বেশি সংখ্যক উপস্থিত। সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এর সংখ্যা প্রায় 10 লক্ষ প্রজাতি রয়েছে। মানুষসহ অন্যান্য স্তন্যপায়ী, নানা ধরনের কীটপতঙ্গ, উভচর, পাখি, মাছ ইত্যাদি সবই এই রাজ্যের অন্তর্ভুক্ত। এবার আসা যাক প্রাণীর শ্রেণীবিন্যাস কীভাবে করা হয় সেই প্রসঙ্গে। দলে বসে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি সম্পর্কে ভালোভাবে পড়ে নাও। কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রাণীদের বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা হয় তা নিজেরা আলোচনা করো। পৃথিবীর এ পর্যন্ত শনাক্তকৃত সকল প্রাণীকে তাদের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে 9টি বড় পর্বে ভাগ করা হয়েছে। যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীর এই শ্রেণীবিন্যাস করা হয় তাকেই প্রাণীর শ্রেণীবিন্যাস বিষয়ক বৈশিষ্ট্য বলা হয়। এইসব বৈশিষ্ট্যের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোষের বিন্যাস, দেহের প্রতিসাম্য, দেহ গহ্বর বা সিলম, দেহখণ্ডের উপস্থিতি, কঙ্কালতন্ত্রের গঠন ইত্যাদি। এছাড়াও খাদ্য পরিপাকের প্রক্রিয়া, দেহের সংবহন প্রক্রিয়া, প্রজননের ধরন ইত্যাদিও প্রাণীকুলের শ্রেণীবিন্যাস করতে গিয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। শিক্ষকের সহায়তায় প্রাণী জগতের পর্বসমূহ নিয়ে নিজেরা আলোচনা করো। বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যের ধরনগুলো চিহ্নিত করার চেষ্টা করো। এখন তোমাদের কাজ হলো বিভিন্ন পর্বের বৈশিষ্ট্যের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা। প্রত্যেক দল লটারির মাধ্যমে যে কোনো একটি পর্ব বেছে নাও। পরের সেশনে তোমাদের নির্ধারিত পর্বের সঙ্গে অন্য পর্বগুলোর অন্তর্ভুক্ত প্রাণীদের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপনা করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা 9টা পর্বের প্রত্যেকটার বৈশিষ্ট্য সম্পর্কে এখন আলোচনা করব। পর্ব 1, পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণীদের প্রাণীজগতে সবচেয়ে সরল ও আদিম সদস্য বলা চলে। এদের মধ্যে সবচেয়ে পরিচিত সদস্য হচ্ছে স্পঞ্জ।
এই প্রাণীদের উদ্ভব সামুদ্রিক পরিবেশে। পৃথিবীর সকল সমুদ্রে এবং কিছু মিঠা পানির জলাশয়ে এদের দেখা যায়। বহুকোষী হলেও এদের গঠন অতি সরল। এদের দেহের কোষগুলো বিচ্ছিন্নভাবে থাকে, সুবিন্যস্ত হয়ে নির্দিষ্ট টিস্যু গঠন করতে বা অঙ্গ হিসাবে এরা কাজ করতে পারে না। তো এখন আমরা পরিফেরা পর্বে কিছু বৈশিষ্ট্য দেখব। এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো হচ্ছে গঠন ও কোষের শ্রেণীবিন্যাস। বহুকোষী হলেও কোষগুলো সুবিন্যস্ত নয়, তাই এদের সুনির্দিষ্ট টিস্যু কিংবা অঙ্গ নেই। তাই এই পর্বের প্রাণীদের বিপাকীয় কাজ সম্পন্ন হয় কোষীয় পর্যায়ে। দেহের প্রতিসাম্য অপ্রতিসাম্য। দেহ গহ্বর নেই, দেহখণ্ডের উপস্থিতি নেই। কঙ্কালতন্ত্রের ধরন অন্তকঙ্কাল রয়েছে। এছাড়াও কিছু অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে, যেমন সাধারণত প্রাণী মাত্রই আমরা চলাচলে সক্ষম ধরে নিই, কিন্তু পরিফেরা পর্বের প্রাণীরা প্রায় সবাই পূর্ণ বয়সে পৌঁছার আগে চলাফেরার ক্ষমতা হারিয়ে ফেলে। লার্ভা অবস্থায় এরা চলনক্ষম থাকলেও পরিণত বয়সে এরা সমুদ্রের কঠিন তলদেশে স্থায়ীভাবে আটকে থাকে। তারপর দেখব আমরা এখন পর্ব 2 নিডেরিয়া। নিডারিয়া পর্বের প্রাণীরা পরিফেরা পর্বের প্রাণীদের চেয়ে অপেক্ষাকৃত জটিল প্রাণী। এই পর্বের প্রাণীদের কোষসমূহ টিস্যু বা কলা তৈরি করে কাজ করতে পারে, তবে এদেরও সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই। তো আসলে এখন এদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। এক নজরে এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। গঠন ও কোষের বিন্যাস। একাধিক কোষের সমন্বয়ে টিস্যু থাকলেও নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য সুনির্দিষ্ট অঙ্গ নেই। দেহের প্রতিসাম্য অরীয় প্রতিসাম্য দেখা যায়। দেহ গহ্বর নেই, দেহখণ্ডের উপস্থিতি নেই। কঙ্কালতন্ত্রের ধরন হাড়ের তৈরি দৃঢ় কঙ্কালতন্ত্র নেই, তবে সিলেন্টেরন নামক গহ্বর পানি দ্বারা পূর্ণ থাকে, যা দেহকে দৃঢ়তা প্রদান করে। এছাড়াও কিছু অন্যান্য বৈশিষ্ট্য আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। তারপর আলোচনা করবো আমরা এখন পর্ব 3 নিয়ে, প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস নামটা কঠিন মনে হলো, এই পর্বের প্রাণীও আমাদের খুব অপরিচিত নয়। চ্যাপ্টা বা ফিতাকেমি এই পর্বের প্রাণী, তাই প্লাটিহেলমিনথেস নামটি এসেছে গ্রিক প্লাটি অর্থাৎ চ্যাপ্টা এবং হেলমিনথেস অর্থাৎ কৃমি থেকে। এদের গঠন মেরুদণ্ডী প্রাণীদের তুলনায় অনেক সরল হলেও আগের পরিফেরা এবং অ্যানেলিডা পর্বের প্রাণীদের থেকে কিছুটা জটিল। এই পর্বের প্রাণীরা অনেক ক্ষেত্রে পরজীবী মানুষসহ বিভিন্ন প্রাণীর দেহে ভেতরে বাস করে থাকে। তো আসো এখন এক নজরে এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। গঠন ও কোষের বিন্যাস। কিছু কিছু তন্ত্র গঠিত হয়েছে যেগুলোর মাধ্যমে চলন ও রেচনের মতো শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। শ্বসনতন্ত্র ও বদ্ধ সংবহন তন্ত্র নেই। পেশিতন্ত্র ও রেচনতন্ত্র থাকলেও পূর্ণাঙ্গ পরিপাক তন্ত্র গঠিত হয়নি। এদের দেহের পেশিগুলো স্তরে স্তরে ও গুচ্ছাকারে বিন্যস্ত থাকে। দেহের প্রতিসাম্য দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। দেহ গহ্বর নেই, দেহখণ্ডের উপস্থিতি নেই এবং কঙ্কালতন্ত্রের ধরন নেই। পর্ব 4 নেমাটোডা। গ্রিক নেমা শব্দের অর্থ সুতা। এই পর্বের প্রাণীরা নলাকার, সরু ও লম্বা হয়ে থাকে। চ্যাপ্টা বা ফিতাকেমির সাথে এদের পার্থক্য হলো এদের এই নলাকার গঠন, আর এই গঠন স্থায়িত্ব পায় এদের দেহের ভেতরে থাকা গহ্বরের জন্য। গহ্বরের ভিতরে পানিপূর্ণ থাকার কারণে তা এদের গঠনকে দৃঢ়তা প্রদান করে ও কঙ্কালের মতো কাজ করে। তো আসো এখন এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো দেখি। গঠন ও কোষের বিন্যাস। সরল, তবে মুখ ও পায়ুপথ সহ পূর্ণাঙ্গ পরিপাকতন্ত্র আছে। তন্ত্রের মাধ্যমে পরিপাক, রেচন, চলনের মতো শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়, তবে ফিতাকৃমিদের মতো এদেরও শ্বসনতন্ত্র এবং বদ্ধ সংবহন তন্ত্র নেই। দেহের প্রতিসাম্য দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। দেহ গহ্বর সুগঠিত সিলম বা দেহ গহ্বর না থাকলেও ছদ্ম সিলম রয়েছে, এর ভেতরে পরিপাকতন্ত্রের অবস্থান। দেহখণ্ডের উপস্থিতি নেই। কঙ্কালতন্ত্রের ধরন হাড়ের তৈরি কঙ্কালতন্ত্র নেই, তবে দেহ গহ্বরের ভিতরে পানিপূর্ণ থাকায় তা দেহকে দৃঢ়তা প্রদান করে। পর্ব 5 অ্যানিলিডা। কেঁচো বা জোকের শরীরের গঠন কেমন কখনো খুব ভালো করে খেয়াল করেছ? লক্ষ্য করলে দেখবে এই প্রাণীদের সারা শরীর অসংখ্য খণ্ডে বিভক্ত, মনে হয় যেন অনেকগুলো ক্ষুদ্র আংটি পরপর জোড়া দিয়ে শরীরটা তৈরি। ঠিক এই কারণেই কেঁচো ও এই ধরনের প্রাণীদের নিয়ে যে পর্ব গঠিত হয় তার নাম রাখা হয়েছে অ্যানিলিডা। এই শব্দটা এসেছে ল্যাটিন অ্যানুলাস থেকে, যার অর্থ হচ্ছে আংটি। তো এখন এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। গঠন ও কোষের বিন্যাস। একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয়, এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। দেহের প্রতিসাম্য দ্বিপার্শ্বীয় প্রতিসম। দেহ গহ্বর সত্যিকারের দেহ গহ্বর আছে। দেহখণ্ডের উপস্থিতি আছে। কঙ্কালতন্ত্রের ধরন হাড়ের তৈরি দৃঢ় কঙ্কালতন্ত্র নেই, তবে দেহাভ্যন্তরে তরলে পূর্ণ গহ্বর থাকে, যা দেহকে দৃঢ়তা প্রদান করে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র এবং সংবহনতন্ত্র রয়েছে। পর্ব 5 আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা শব্দটা এসেছে গ্রিক আর্থ্রো এবং পোডোস থেকে, যার অর্থ হলো যথাক্রমে সন্ধি ও পা। নাম শুনে বোঝা যাচ্ছে এই পর্বের প্রাণীদের সন্ধিযুক্ত পা থাকে। আর্থ্রোপোডা প্রাণীরাজ্যের সর্ববৃহৎ পর্ব। অমেরুদণ্ডী প্রাণীদের 80% প্রাণী হচ্ছে এই পর্বের। পৃথিবীতে এখন পর্যন্ত যত বৈচিত্র্যময় জীবের প্রজাতি শনাক্ত হয়েছে তার বেশিরভাগই এই পর্বের, আর এই সংখ্যাটা 12 লক্ষেরও বেশি। সকল কীটপতঙ্গ, অ্যারাকনিড এবং ক্রাস্টাসিয়ান এই পর্বের প্রাণী। তো এখন এদের বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। গঠন ও কোষের বিন্যাস।
একাধিক অঙ্গের সমন্বয়ে তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। দেহের প্রতিসাম্য, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেহগহ্বর থাকে, অনেক ক্ষেত্রে দেহগহ্বর রক্তে পূর্ণ থাকে। দেহখণ্ডের উপস্থিতি, পুরো দেহ কয়েকটি বিশেষ খণ্ডে বিভক্ত থাকে। কঙ্কালতন্ত্রের ধরন, কাইটিন দিয়ে তৈরি বহির্কঙ্কাল বা খোলস রয়েছে। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে এই কঙ্কালের বৃদ্ধি ঘটে না, কাজেই জীবনে বিভিন্ন সময়ে এরা কঙ্কাল মুক্ত করে দেয় এবং নতুন করে আবার জন্মায়। অন্যান্য বৈশিষ্ট্য, স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, সংবহনতন্ত্র রয়েছে। এন্টেনা এবং চোখ রয়েছে, অনেক ক্ষেত্রে পুঞ্জাক্ষী থাকে যেমন মাছি। পর্ব 7, মোলাস্কা। মোলাস্কাস শব্দ থেকে এই পর্বের নামকরণ, যার শাব্দিক অর্থই হচ্ছে নরম। মোলাস্কা পর্বের প্রাণীদের দেখলেই এই নামের কারণ বোঝা যায়। আমাদের পরিচিত প্রাণীদের মধ্যে শামুক, ঝিনুক, অক্টোপাস ইত্যাদি হচ্ছে এই পর্বের অন্তর্গত। এখন এই পর্বের মূল বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। গঠন ও কোষের বিন্যাস, একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। দেহের প্রতিসাম্য হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দেহগহ্বর, সুগঠিত দেহগহ্বর থাকে। দেহখণ্ডের উপস্থিতি নেই। কঙ্কালতন্ত্রের ধরন হচ্ছে, অনেকেরই ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি শক্ত বহির্কঙ্কাল থাকে, যাকে আমরা ঝিনুক বা শামুকের খোলক হিসেবে দেখে থাকি, যা এদের দেহকে সুরক্ষা দেয়। অনেকের আবার এরকম কঙ্কাল নেই, যেমন অক্টোপাস, স্কুইড, সি স্লাগ ইত্যাদি। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুস্পষ্ট মস্তিষ্ক বিদ্যমান, সুগঠিত স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, সংবহনতন্ত্র রয়েছে। এদের মধ্যে কোনো কোনো প্রাণীর যেমন স্কুইড, অক্টোপাস স্নায়ুতন্ত্র অমেরুদণ্ডী প্রাণীদের মতো সর্বাধিক বিকশিত। পর্ব 8, একাইনোডার্মাটা। যথারীতি এই পর্বে প্রাণীদের ক্ষেত্র নামের অর্থ বুঝলেই বৈশিষ্ট্যগুলো আন্দাজ করা যায়। গ্রিক শব্দ একাইনোস এর অর্থ হচ্ছে কাটা, আর ডার্মা শব্দের অর্থ ত্বক। নাম দেখে বুঝতে পারছো এই পর্বের প্রাণীদের দেহ ত্বক কাটা দিয়ে আচ্ছাদিত থাকে। একাইনোডার্মাটা পর্বের সকল প্রাণী সামুদ্রিক পরিবেশে বাস করে, এদের আলাদা কোনো মাথা নেই। তো এখন এদের মূল বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। গঠন ও কোষের শ্রেণীবিন্যাস, একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। দেহের প্রতিসাম্য, ভ্রূণ থাকা অবস্থায় এদের দেহে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়, তবে পূর্ণবয়স্ক প্রাণীদের দেহ অরীয় প্রতিসাম্য। দেহগহ্বর, এদের সুগঠিত দেহগহ্বর থাকে। দেহখণ্ডের উপস্থিতি নেই। কঙ্কালতন্ত্রের ধরন, দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি অন্তকঙ্কাল থাকে। অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুগঠিত পানি সংবহনতন্ত্র রয়েছে, যা বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে সহায়তা করে। এদের অনেক প্রাণীর দেহে নির্দিষ্ট অঙ্গ ক্ষয়প্রাপ্ত হলে তা পুনর্গঠন করার ক্ষমতা আছে। সর্বশেষ পর্ব 9 দেখব এখন আমরা কর্ডাটা। প্রাণী জগতের সকল পর্বের মধ্যে এই কর্ডাটা পর্বের সাথে আমরা সবচেয়ে বেশি পরিচিত, কারণ আমরা নিজেরা অর্থাৎ মানুষসহ সকল মেরুদণ্ডী প্রাণী এই পর্বের অন্তর্ভুক্ত। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, কর্ডাটা পর্বের সকল প্রাণী কিন্তু মেরুদণ্ডী নয়। তো এখন হচ্ছে আমরা কর্ডাটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে আছে গঠন ও কোষের শ্রেণীবিন্যাস, একাধিক অঙ্গের সমন্বয়ে সুগঠিত তন্ত্র গঠিত হয় এবং এর মাধ্যমে জটিল শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হয়। দেহের প্রতিসাম্য, এদের দেহে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখা যায়। দেহগহ্বর, এদের সুগঠিত দেহগহ্বর থাকে। দেহখণ্ডের উপস্থিতি বিদ্যমান। কঙ্কালতন্ত্রের ধরন, দেহের অভ্যন্তরে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি অন্তকঙ্কাল থাকে। অন্যান্য বৈশিষ্ট্য, সুগঠিত ও সম্পূর্ণ পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র ও সংবহনতন্ত্র রয়েছে। জীবনের কোনো না কোনো পর্যায়ে এদের সবার দেহে লেজ ও ফুলকা গ্রন্থি দেখা যায়। পরবর্তী ক্লাসে আমরা 8ম ও 9ম সেশন নিয়ে আলোচনা করব। তোমাদের দলের জন্য নির্ধারিত পর্ব সম্পর্কে ভালোভাবে পড়ে নাও, অন্যান্য পর্বের সঙ্গে তুলনা করে দেখো এই পর্বের প্রাণীরা কেন অন্যদের থেকে আলাদা, দলে আলোচনা করো। তো এতক্ষণ আমরা যে আলোচনা করলাম এটা নিয়ে আরও বিস্তারিত কাজ আমরা পরবর্তী সেশনে করব, ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 8ম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 6ষ্ঠ অধ্যায় জীবজগতের বংশরতিকা এর 96, 97 এবং 98 পৃষ্ঠার সমাধান, যেটা রয়েছে 6ষ্ঠ ও 7ম সেশনে। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।